প্রিয় ছাত্রছাত্রীরা, দশম শ্রেণীর ইতিহাস ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসগুলোতে তোমাদের ইতিহাসের প্রতিটি অধ্যায় খুব সুন্দরভাবে কয়েকটি পার্টে আলোচনা করা হবে। তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আর দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে আমরা আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য, নতুন সামাজিক ইতিহাস, খেলার ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস নিয়ে আলোচনা করব। চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসের প্রথম আমরা যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আধুনিক ইতিহাস চর্চায় বৈচিত্র্য। তোমাদেরকে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে যে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য নিয়ে আলোচনা করো, তখন কিন্তু তোমরা এটা লিখতে পারবে। কি বলছে দেখো, কয়েক দশক আগেও যদি আমরা ফিরে যাই, দেখতে পাবো ইতিহাসে আলোচনার বিষয় হচ্ছে রাজরাজার কাহিনী, সমাজের উচ্চ বর্গীয়দের জীবন কাহিনী, গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক ঘটনা, বন্যা, মহামারী, দুর্ভিক্ষ, আন্দোলন, লড়াই ইত্যাদি। কিন্তু এখন বর্তমানকালে ইতিহাসের বিষয় শুধু এসবের মধ্যে সীমাবদ্ধ নয়। বড় আন্দোলন, যুদ্ধের পাশাপাশি সাধারণ মানুষের জীবনের বেঁচে থাকার সংগ্রাম, অভিজাত মানুষের জীবনযাত্রার পাশাপাশি সাধারণ মানুষের জীবনচিত্র, রাজ্য জয় বা রাজ্য হারানোর পাশাপাশি সাধারণ একজন সৈনিকের জীবন কাহিনীও ইতিহাস চর্চার বিষয় হয়ে উঠেছে। তবে তোমরা বুঝতেই পারছো ইতিহাস চর্চার বৈচিত্র্য এসেছে। শুধু যে ইতিহাস চর্চারই বৈচিত্র্য এসেছে এমনটা কিন্তু নয়, ইতিহাস রচনার উপাদানের পরিধিও বৃদ্ধি পেয়েছে। একসময় প্রস্তরচিত্র, প্রত্নস্থাপত্য, মুদ্রা, প্রাচীন সাহিত্য, বৈদেশিক বিবরণ প্রভৃতি ইতিহাস রচনার অন্যতম উপাদান বলে বিবেচিত হতো। কিন্তু এখন এসবের সাথে সাথে উইল, আত্মকথা, চিঠিপত্র, বিভিন্ন সংবাদপত্র, সাময়িক পত্র, সরকারি নথি, চিত্রকলা, ফটোগ্রাফি, ইন্টারনেট সবই ইতিহাস রচনার উপাদান হিসাবে সমানভাবে গুরুত্ব পায়। রাজকবির প্রশস্তির ওপর ভিত্তি করে যে শুধু ইতিহাস রচনা হয় তা কিন্তু না, একজন অখ্যাত মানুষের দিনলিপিও ইতিহাস চর্চার বিষয় হিসাবে সমানভাবে বর্তমানে গুরুত্ব পায়। রাজকাহিনী থেকে ইতিহাস বর্তমানে হয়ে উঠেছে আমার ইতিহাস, তোমার ইতিহাস, সবার ইতিহাস। মহাদেশ থেকে দেশ, দেশ থেকে শহর, গ্রাম, গোষ্ঠী মানুষ থেকে ব্যক্তি মানুষ, সব কিছুই এখন ইতিহাস চর্চার বিষয়। মানুষের অর্থসামাজিক পরিবর্তন, চিন্তা ভাবনার পরিবর্তন, পোশাক পরিচ্ছদের, খাদ্যাভ্যাসের বিবর্তন ইত্যাদি আলোচনার মাধ্যমে ইতিহাসে আলোচিত হচ্ছে সংস্কৃতি ও মনস্তাত্ত্বিক পরিবর্তনের ইতিহাস। তবে বুঝতেই পারছো ইতিহাস চর্চার বৈচিত্র্য কতটা এসেছে। এই পয়েন্টের আলোচনা থেকে তোমরা বুঝতে পারলে ইতিহাসের আলোচ্য বিষয়ের বৈচিত্র্য এবং পরিধি যেমন বৃদ্ধি পেয়েছে, তার একই সাথে বৃদ্ধি পেয়েছে ইতিহাস রচনার উপাদান এবং তার বৈচিত্র্য। এবারে আমরা নতুন সামাজিক ইতিহাস এই পয়েন্টটি নিয়ে আলোচনা করব। বর্তমানকালে সমাজের সব স্তরের মানুষকে নিয়ে ইতিহাস চর্চা শুরু হয়েছে। এই ইতিহাস চর্চার নাম হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। তবে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝাচ্ছে? যে সমাজের সব স্তরের মানুষকে নিয়ে ইতিহাস চর্চা। নতুন সামাজিক ইতিহাসকে আধুনিক ইতিহাসের জননী বলা হয়। আগে শুধুমাত্র রাজা, মহারাজা আর অভিজাতদের নিয়ে ইতিহাস রচিত হতো। এখন সেই ধারা বদলেছে। ইতিহাসে স্থান পেয়েছে সাধারণ মানুষ, নিম্নবর্গীয় সমাজ। মিশেল ফুকো তার ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে প্রথম সাধারণ মানুষের কথা তুলে ধরে বলেছিলেন, সমাজে সাধারণ মানুষের অস্তিত্ব আছে,
কিন্তু তাদের ইতিহাস নেই। 19 শতকে জার্মান দার্শনিক কার্ল মার্কস বলেন, সামান্য সংখ্যক ধনী মানুষ সমাজ, রাজনীতি, অর্থনীতি সব কিছুই নিয়ন্ত্রণ করছে, আর এই ধনীদের বিরুদ্ধে যুগে যুগে সংখ্যাগরিষ্ঠ শোষিত শ্রেণী যে সংগ্রাম করছে সেটার নাম হচ্ছে শ্রেণী সংগ্রাম। তবে তোমাদের কাছে যদি জানতে চাওয়া হয় যে শ্রেণী সংগ্রাম কি, তখন তোমরা বলবে ধনীদের বিরুদ্ধে যুগে যুগে সংখ্যাগরিষ্ঠ শোষিত শ্রেণী যে সংগ্রাম করছে সেটার নাম হচ্ছে শ্রেণী সংগ্রাম। এই শ্রেণী সংগ্রামের ধারণা থেকেই কার্ল মার্কস ডাস ক্যাপিটাল রচনা করেন। কার্ল মার্কসের সহযোগী এঙ্গেলস দ্য কন্ডিশন অব দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড রচনা করেছিলেন। আবার তার ফরাসি শিষ্য জা জোরেস এ সোশ্যালিস্ট হিস্ট্রি অব দ্য ফ্রেঞ্চ রেভলিউশন রচনা করেছিলেন। এগুলি হচ্ছে মার্ক্সবাদী ইতিহাস চর্চার প্রথম নিদর্শন। পরবর্তীকালে এই ধারাকে এগিয়ে নিয়ে যান টনি, ক্রিস্টোফার হিল, ইপি টমসন প্রমুখ। 1940 খ্রিস্টাব্দে রজনীপাম দত্তের ইন্ডিয়া টুডে গ্রন্থটি প্রকাশিত হয়। এই গ্রন্থের প্রকাশের মাধ্যমে ভারতে প্রথম মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত হয়েছিল। পরে এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যান সুশোভন সরকার, ডিডি কৌশাম্বী, রমিলা থাপার, সুমিত সরকার, ইরফান হাবিব প্রমুখ। এবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে মার্ক্সবাদী ইতিহাস চর্চা কি? মার্ক্সবাদী ইতিহাস চর্চায় মূলত স্থান পায় সমাজের নিচু শ্রেণীর মানুষের ইতিহাস। এরপরে দেখো বলছে, ফ্রান্সে মার্ক ব্লক, লুসিয়েন ফেবর, ফার্নান্দো ব্রোদেল প্রমুখের নেতৃত্বে অ্যানাল স্কুল সামগ্রিক ইতিহাস অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবারও বলছি, ফ্রান্সে মার্ক ব্লক, লুসিয়েন ফেবর, ফার্নান্দো ব্রোদেল প্রমুখর নেতৃত্বে অ্যানাল স্কুল সামগ্রিক ইতিহাস অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যানাল পত্রিকা গোষ্ঠী যান্ত্রিক মার্ক্সবাদ বর্জন করে মানুষের বিশ্বাস, রীতিনীতি, মানসিকতা প্রভৃতির ওপর জোর দেয়। মার্কিন ইতিহাসবিদ ইউজিন জোনোভিস, হারবার্ট গুটম্যান প্রমুখর ইতিহাস চর্চায় উঠে এসেছে শ্রমিকদের জীবনের নানান দিক, কৃতদাস প্রথা, দাস সমাজ। তারা কৃষ্ণাঙ্গ সমাজের চোখ দিয়ে দেখেছেন ইতিহাসের ধারা। এভাবে ভারতসহ দক্ষিণ এশিয়ার ইতিহাস চর্চায় 1980-র দশক থেকে শুরু হয়েছে সাব অল্টার্ন বা নিম্নবর্গীয়দের গুরুত্ব দিয়ে আলোচনা। 1982 সালে রঞ্জিত গুহ অন সাম অ্যাসপেক্ট অব হিস্টোগ্রাফি অব কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন। এরপর এই ধারাকে সমৃদ্ধ করেন পার্থ চ্যাটার্জি, জ্ঞানেন্দ্র পাণ্ডে, শহীদ আমিন, সুমিত সরকার প্রমুখ। এবারে আমরা খেলার ইতিহাস এই পয়েন্টটি নিয়ে আলোচনা করব। খেলাধুলাকে কেন্দ্র করে মানুষের আবেগ কখনো জাতীয়তাবাদকে উদ্বুদ্ধ করেছে, আবার কখনো সাম্প্রদায়িকতাকে উস্কানি দিয়েছে, আবার কখনো সমাজ বিবর্তনের কাজ করেছে। এই জন্য ইতিহাস চর্চায় খেলার ইতিহাস আর উপেক্ষণীয় বিষয় নয়, বরং তা এখন সমাজ সংস্কৃতির ইতিহাস আলোচনার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে বিবেচিত হয়। হবসবম উল্লেখ করেছেন, বিংশ শতাব্দীর ইউরোপীয় জীবনযাত্রায় এক অন্যতম প্রধান সামাজিক অভ্যাস হল খেলাধুলা। জাতীয়তাবাদের বিকাশে খেলাধুলার বিশেষ ভূমিকা পরিলক্ষিত হয়। 1905 সালে ব্রিটিশ শাসকের বাংলা ভাগ
সাধারণ বাঙালি সমাজে যে ক্ষোভের সঞ্চার করে তার প্রকাশ দেখা যায় আইএফএ শিল্ডে দেশীয়দের ফুটবল দল মোহনবাগানের জয়ের আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে। জাতীয়তাবাদের এরকম প্রকাশ দেখে ব্রিটিশরা 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন বলে ইতিহাসবিদ রামচন্দ্র গুহ মনে করেন। অলিম্পিক গেমস, ইংল্যান্ডের প্রথম ক্রিকেট খেলার সূচনা, উইমেন ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠা, ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স মানে আইসিসি, আধুনিক অলিম্পিকের সূচনা সহ খেলার দীর্ঘ ইতিহাস নিয়ে বর্তমানে চর্চা চলছে। খেলাধুলার ইতিহাস চর্চায় রিচার্ড হোল্ট তার স্পোর্টস অ্যান্ড দ্য ব্রিটিশ, কৌশিক বন্দ্যোপাধ্যায়ের খেলা যখন ইতিহাস, গৌতম ভট্টাচার্যের বাপি বারিজা, রূপক সাহার বিদ্রোহী মারাদোনা প্রভৃতি গ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য। এবারে আমরা খাদ্যাভ্যাসের ইতিহাস নিয়ে আলোচনা করব। আদিমকালে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক, আর এখন মানুষ হচ্ছে খাদ্য উৎপাদক। তবে বুঝতেই পারছো যে আদিমকাল থেকে মানুষের খাদ্যাভ্যাসের বিবর্তন চলে এসেছে। কোনো জনগোষ্ঠীর খাদ্যাভ্যাসের পরিবর্তন থেকে তাদের ওপর অন্য কোনো সংস্কৃতির প্রভাবের বিষয়টি উপলব্ধি করা যায়। এবারে তোমাদের সেই সব সংস্কৃতির প্রভাবের উদাহরণ তুলে ধরব। দেখো, পাল ও সেন যুগে বৌদ্ধ ও ব্রাহ্মণ্য ধর্মের প্রভাবে বাংলায় ভাত ও নিরামিষ খাবার প্রচলিত হয়, কিন্তু প্রাচীনকালে সুলতানি শাসনের যুগে ইসলামী সংস্কৃতি বাংলার খাদ্যাভ্যাসকে প্রভাবিত করেছিল। পর্তুগিজরা ভারতে এসে আলু চাষ শুরু করেছিল বলেই আমাদের দেশের রন্ধন প্রণালীতে আলুর ব্যবহার চালু হয়। আবার আমাদের দেশের গোলমরিচ ইউরোপে যখন গেল তখন তাদের রন্ধন প্রণালীতে এটা যুক্ত হয়েছিল। অতীতে যেসব মিষ্টি তৈরিতে বাঙালিরা ক্ষীর ব্যবহার করত, সেই সব মিষ্টি তারা ছানা ও চিনি মিশিয়ে তৈরি করতে শুরু করে যখন বাঙালিদের সাথে পর্তুগিজদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। মনে রেখো, বাংলা ছাড়া ভারতের কোথাও হিন্দু দেবদেবীর পুজোয় ছানার তৈরি মিষ্টি ব্যবহৃত হয় না। তবে বুঝতেই পারছো এটা পর্তুগিজদের সাথে বাঙালিদের ঘনিষ্ঠ সম্পর্কের জন্যই সম্ভব হয়েছে। খাদ্যাভ্যাসের এইরূপ ইতিহাস চর্চা বর্তমানে অনেকটা বৃদ্ধি পেয়েছে। খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার উপর উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের নাম তোমাদের বলবো। সেগুলি হচ্ছে কেটি আচয়ের লেখা আ হিস্টোরিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়ান ফুড, প্যাট চাপম্যানের ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং, তপন রায় চৌধুরীর প্রবন্ধ মোগল আমলের খানাপিনা ইত্যাদি এ বিষয়ের উল্লেখযোগ্য গ্রন্থ। এবারে আমরা পোশাক পরিচ্ছেদের ইতিহাস নিয়ে আলোচনা করব। কোনো মানুষের পোশাক দেখেই আমরা তার অর্থসামাজিক অবস্থান, রুচিবোধ, সংস্কৃতির পরিচয় পেয়ে থাকি। এছাড়াও পোশাক দেখে সেই যুগে বা সমাজের প্রযুক্তিগত অবস্থা, আবহাওয়াগত তথ্য আমরা পোশাক পরিচ্ছদ থেকেই ধারণা করতে পারি। যেমন দেখো, প্রাচীন চীনের অধিবাসীদের পোশাক আশাক থেকেই জানা যায় যে তারা রেশম প্রস্তুতির কৌশল আয়ত্ত করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে এবং ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের পোশাকের নানান পার্থক্য আর বিবর্তন লক্ষ্য করা যায়। দেখো, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ প্রভৃতি রাজ্যের মেয়েদের মধ্যে সালোয়ার কামিজ এবং গুজরাট ও রাজস্থানের মেয়েদের মধ্যে ঘাগরা জনপ্রিয়। বাঙালি মেয়েদের শাড়ি পরার প্রচলন বহু যুগ আগে থেকেই ছিল, কিন্তু বর্তমানে বাঙালি মেয়েরা যেভাবে শাড়ি পরে তাকে ব্রাহ্মিকা পদ্ধতি বলে।
মূলত জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহলের মহিলাদের অনুসরণেই 19 শতকে বাঙালি সমাজে এভাবে শাড়ি পরার সূত্রপাত হয়। আবার ভারতের প্রায় সর্বত্র পুরুষদের ধুতি পাঞ্জাবি পরার প্রচলন থাকলেও উত্তর ভারতে কুর্তা পাজামা, পাঞ্জাবি, শিখদের মাথায় পাগড়ি, বিয়ের আসরে পুরুষদের ধুতি শেরওয়ানি প্রভৃতি বেশ জনপ্রিয়। বর্তমানে পোশাকের ইতিহাস চর্চা বিশেষ গুরুত্ব লাভ করেছে। মলয় রায়ের বাঙালির বেশবাস বিবর্তনের রূপরেখা, মাইকেল ডেভিসের আর্ট অফ ড্রেস ডিজাইনিং, নিরুপমা পণ্ডির ফ্যাশন টেকনোলজি টুডে অ্যান্ড টুমোরো ইত্যাদি হল এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ গ্রন্থ। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের আজকের ক্লাস। এর পরের ক্লাসে আমরা ধারাবাহিকভাবে এর পরবর্তী পয়েন্ট নিয়ে আলোচনা করব। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও।